আজকে আলোচনা করব অসুখী একজন কবিতাটি। এই অসুখী একজন কবিতাটি লেখেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা চিলির বিখ্যাত নোবেলজয়ী কবি। এই কবি যুদ্ধ নয়, শান্তির পক্ষে কথা বলেছেন। শান্তিকে তিনি বিশ্বের বাতাবরণে ছড়িয়ে দিতে চেয়েছেন। অসুখী একজন কবিতাটি অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্য। কবিতায় দেখা যায় যুদ্ধ বিরোধী যে মনোভাব, সেই মনোভাব কবি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেখানে যুদ্ধের ভয়াবহতার বিপরীতে এক চিরন্তন ভালোবাসার গল্প ফুটে উঠেছে। কবিতাটির প্রেক্ষাপটে রয়েছে স্পেনের গৃহযুদ্ধ। 1936 সালে স্পেনে যে গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে কবিকে গভীরভাবে আহত করে, কবির মানসিকতাকে গভীরভাবে আহত করে, যার ফলে তিনি লিখলেন এই কবিতা এবং এই বার্তা দিতে চাইলেন যে শান্তিই কাম্য, যুদ্ধ কখনো সাফল্য অর্জন হতে পারে না। রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক যে কূটনৈতিক পরামর্শ, যুদ্ধে মানুষের প্রাণ যায়, মানুষের ঘর বাড়ি ভালোবাসা সমস্ত কিছু বিসর্জন হয়ে যায়, পরিবর্তে কিছুই পাওয়া যায় না। তাই কবি স্পেনের গৃহযুদ্ধকে সামনে রেখে এই কবিতা বিশ্বের দরবারে উপস্থাপন করেছে, শান্তির বার্তা তিনি পাঠিয়েছেন। এবার মূল কবিতাটি দেখে নেওয়া যাক। উনি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় চলে গেলাম দূরে, বহু দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবি বা কথক কোনো একজনকে দাঁড় করিয়ে রেখে সে চলে যাচ্ছে দূরে, অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু সেই মেয়েটি জানতো না যে সে আর ফিরে আসবে না। এ কথা সে জানতো না। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এক সপ্তাহ, একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো আবার। কবি কাউকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছে। সেই মেয়েটি জানতো না যে এই কবি আর কখনো ফিরে আসবেন না, কিন্তু সে অপেক্ষা করছে। এভাবেই সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। বর্ষা চলে গিয়ে আবার একটা বর্ষা আসে। বৃষ্টিতে সেই পায়ের দাগ, সেই পায়ের ছাপ মুছে যায়। যে রাস্তায় কবির পায়ের ছাপ পড়েছিল, সেই রাস্তা মুছে গিয়ে আবার নতুন করে বৃষ্টি এসেছে, সেখানে ঘাস গজিয়েছে। আসলে এর দ্বারা বোঝাতে চাইছেন সময়টা, কতটা সময় পার হয়ে গেছে, বছরের পর বছর পেরিয়ে গেছে, কবি আর ফেরেননি। একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছর বা সময়কে পাথরের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে যে অপেক্ষা করে তার কাছে একটা দিনও অনেকটা কঠিন মনে হয়। অপেক্ষা আসলে খুব সাধনার জিনিস, খুব কঠিন বিষয়। এই অপেক্ষা যে করে সেই বোঝে এর মর্ম, অপেক্ষার মর্ম। তো যে মেয়েটি দরজায় ঠায় দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে, তার কাছে বছরগুলো মনে হচ্ছে পাথর, পাথরের মতো ভারী, মজবুত, পাথরের মতো প্রাণহীন তার জীবনযাপন বেঁচে থাকাকে মনে হচ্ছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িটা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো। আর তারপরেই যুদ্ধ শুরু হলো, সমস্ত পৃথিবীর বদল ঘটে গেল, ঘটে গেল মৃত্যুর রক্তমুখরতা দিয়ে। বাড়ির শিশুরা এবং বৃদ্ধরাও খুন হতে থাকলো, সমস্ত ধরাধরে আগুন লেগে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না। আসলে যখন যুদ্ধ নেমে আসে, আগুন ধরে যায়, নগর পুড়িলে দেবতা কি এড়ায়? নিশ্চয়ই নয়। সেরকমই যুদ্ধ, সে যুদ্ধের করাল ভয়াবহ থেকে ঈশ্বর বা দেবতার মন্দির, দেবতার গৃহ, সেও কিন্তু রক্ষা পেল না। এই মন্দিরও কিন্তু যুদ্ধে ধ্বংস হলো। ধ্বংস হলো বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাসও। আর সেই যে সুসময়, ভালো সময় কাটিয়েছিল যুদ্ধের আগে, সেই সব কথাই মনে পড়তে লাগলো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতালের মতো চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবির স্বপ্নের সুখ স্মৃতি ভেসে আসছে সেই বাড়ির কথা, সেই ঝুলন্ত বিছনা। ঝুলন্ত বিছনা অর্থাৎ
দুটো গাছের মাঝে দোলার মধ্যে ঝুলিয়ে অনেক সময় বিশ্রাম নেয়, বা কোথাও ঘুরতে গিয়ে আরামে যে বিশ্রাম নেয় দুটো দণ্ডের মাঝখানে বিছনা খাটিয়ে হাওয়া, শান্তি, প্রশস্তি, খোলামেলা পরিবেশে, সেই হচ্ছে ঝুলন্ত বিছনা। এই ঝুলন্ত বিছনা আসলে নিরাপদ আশ্রয়কে বোঝানো হয়েছে, যেখানে বিশ্রামও নেওয়া যায়, জল বাতাসের সংস্পর্শেও থাকা যায়। সেই সব সুখস্মৃতি মনে হচ্ছে বাড়ির আঙিনায় সেই গোলাপি গাছটার কথা, যে গাছে গোলাপি রঙের ফুল ফুটতো, সেই গাছের কথাও কবির মনে হচ্ছে। সেসব আর কিছু নেই। যুদ্ধের ভয়াবহ আবহাওয়া, যুদ্ধের বোমা বারুদ, মানুষের প্রতি মানুষের বিশ্বাসহীন, সেই সব কিছু ধ্বংস করে দিয়েছে। সব শূন্য হয়ে গেল, জ্বলে গেল আগুনে, শুধু আগুনে তছনছ হয়ে গেছে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। আসলে যুদ্ধের পরিবেশ যুদ্ধের হওয়ার আগে আর ছিল, যুদ্ধের পরবর্তী সময় সমস্ত কিছুই বদলে গেছে। যেখানে আগে শহর ছিল, ঠিক সেখানেই ছড়িয়ে রইল কাঠ কয়লা। সেখানে কাঠ কয়লা পড়ে আছে, ধ্বংসস্তূপের চিহ্ন পড়ে আছে, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, সমস্ত কিছুই পড়ে আছে। দুমড়ানো লোহা, যুদ্ধের যে ভয়াবহ ক্ষতি হয়েছে, লোহা পর্যন্ত দুমড়ে দিয়েছে, মানুষের আর কি হবে। মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, হয়তো কোনো দেবতার মূর্তি ছিল বা অন্য কোনো মূর্তি ছিল পাথরের, সমস্ত কিছুই বিভৎস হয়ে পড়ে রয়েছে। আর পড়ে রয়েছে রক্তের একটা কালো দাগ। রক্ত জমাট বেঁধে গেলে সে আর লাল রঙের দেখতে হয় না, দেখা যায় সে কালো হয়ে গেছে। কালো রক্তের জমাট বাঁধা দাগের কথা তাই তিনি কবি বলছেন। আর শেষ লাইনে বলছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যুদ্ধের এত কিছু বদলে গেল, ধ্বংস হয়ে গেল, পুড়ে গেল, নগর বদলে গেল, নগরের মন্দির, ঈশ্বরের উপাসনা গৃহ, সমস্ত কিছুই ভেঙে গেল। আর এতগুলো বছর পর পাথরের মতো শক্ত সময় নিয়ে, পাথরের মতো বোঝা নিয়ে সেই মেয়েটি কবির অপেক্ষায় বা কথকের অবস্থায় ঠায় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আসলে রাজনৈতিক এবং রাষ্ট্রনৈতিক ক্ষমতার পাওয়ার লোভে যে যুদ্ধ হয়, সে যুদ্ধের থেকে ভালোবাসা, বিশ্বাস এবং অপেক্ষা যে জয়ী হয়, তারই একটা প্রতীক হিসাবে এই কবিতা সৃষ্টি হয়েছে। এই কবিতায় দেখানো হয়েছে বিশ্বাস এবং ভালোবাসা যুদ্ধ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ, এবং যুদ্ধের থেকে শান্তি, মানুষের কাছে ফেরা, নানা অবহেলায়, নানা অজুহাতে ফিরে আসা, সেটা অনেক বেশি উপকারী, অনেক বেশি কার্যকারী। তাই এই কবিতায় কবি দেখিয়েছেন। যদি প্রশ্ন হয় এই কবিতার নামকরণের সার্থকতা, তাহলে উত্তরটাও খুব সহজ, এই কবিতা আলোচনা করে দিলেই হয়ে যাবে। আসলে এই কবিতায় অসুখী কে, কে অসুখী? যুদ্ধের কারণে চেনা পৃথিবীর বদলে গেল, বহু মানুষও মারা গেল, কিন্তু সেই মেয়েটি প্রাপ্তি কেবলই অপেক্ষা, অন্তহীন অপেক্ষা। আসলে এই মেয়েটি তো অপেক্ষা, সে জানেও না তার প্রিয় মানুষটি আর বেঁচে আছে কিনা, আর কখনো ফিরবে কিনা, তবু বিশ্বাস ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। আর এই বিশ্বাস নিয়ে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, তাই তিনি অসুখী। মৃত্যু তাকে ছুঁতে পারেনি, কিন্তু এই বেঁচে থাকার আনন্দের নয়, এক বুক শূন্যতা ও চিরকালের বেদনা, বেদনা আর এই আনন্দ, এই অপেক্ষা। যুদ্ধের এই দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা ও একাকিত্বের প্রতীক হিসেবেই মেয়েটি অসুখী। বলা যায় এই যুদ্ধের নৃশংসতাকেই তীব্রভাবে ফুটিয়ে তোলার জন্য এই মেয়েটির অপেক্ষা একটি স্থায়ী মাইলস্টোন। তো বলাই যায় তার নামকরণের সার্থকতা অসুখী একজন, এই মেয়েটিকে সামনে রেখে এই অসুখী একজন নামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট সার্থকতা বহন করে। যুদ্ধ নয়, শান্তি, কবিতার মূল বার্তা এই। যুদ্ধ মানুষের ঘরবাড়ি কাটতে পারে, প্রাণ কাটতে পারে, কিন্তু মানুষের চিরন্তন প্রেম ও আত্মিক ধ্বংস করতে পারে না। তাই যুদ্ধ নয়, শান্তি শ্রেষ্ঠ। যুদ্ধ চেয়ে কেউ কখনো ঘরে ফেরে না। যুদ্ধ মানুষের প্রাণ কেড়ে নেয়, কেড়ে নেয় একজন সন্তানের কাছ থেকে তার পিতাকে, কেড়ে নেয় একজন মা তার সন্তানকে হারায়। আবার যুদ্ধ সমস্ত পরিবার থেকে একজন জলজান্ত যুবক বা যুবতীকে বা শিশুকে কেড়ে নেয়। যুদ্ধ কখনো শান্তি হতে পারে না, যুদ্ধ কখনো শুভ হতে পারে না। যুদ্ধ সবসময় বিরক্তিকর, মানুষ থেকে মানুষের হানাহানি কেড়ে নেওয়াই তার ধর্ম। আমাদের এই সমাজ এত নিষ্ঠুর, রাজনৈতিক চরিতার্থ করার জন্য
যুদ্ধের উপর অনেকেই মদত দেয়, আসলে তা উচিত নয়। আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা ছোট ছোট মানুষ পড়াশোনার প্রতি শিক্ষা নিচ্ছি, আমরা অবশ্যই চাইবো যুদ্ধ নয়, শান্তির বার্তা বহন করতে চাইবো, শান্তিকে আমরা ছড়িয়ে দেবো। কবিও তাই করেছেন, শান্তির বার্তা গ্রহণ করতে পেরেছেন। আসলে আমাদের এই সমাজ স্নেহর বদলে স্নেহ দিতে জানে না, কিন্তু ঘুষির বদলে ঘুষি দিতে জানে। তাই আমরা এসব অবশ্যই করবো না, আর যুদ্ধের পক্ষে থাকবো না, আমরা থাকবো শান্তির পক্ষে, শান্তির কথা বলবো, আর ভালো করে পড়াশোনা শিখে জ্ঞান অর্জন করবো। যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। আর কি কি ভিডিও, কোন কোন প্রশ্ন উত্তর, যে কোনো ক্লাসের আলোচনা করার থাকলে, জানার থাকলে এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।